গুড মর্নিং, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা তো খুব ভালো আছি, বিশেষ করে আজকে তো ভালো না থেকে হয়। আজকে জামাই ষষ্ঠী। শুধু যে জামাইদের দিন তা তো নয়, তার সাথে মেয়েদেরও দিন। মেয়ে ছাড়া কি জামাইরা আদর পাবে বলুন দেখি? আমরা আগে আদর পাবো, তারপর ওরা। আমরা ছাড়া ওরা কিন্তু একেবারে অচল। যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া চরম লেভেলের। সকালের জল খাবারের সাথে দুপুরের খাওয়া দাওয়া একেবারে জমজমাটি, সাথে সারাদিনের আড্ডা মজা তো থাকছেই। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু একেবারেই স্পেশাল, আর আজকের ব্লগটা কিন্তু আরো স্পেশাল। তাহলে একদমই স্কিপ করবেন না, চলুন ব্লগটা তাহলে শুরু করি। আজ সকাল থেকে কিন্তু ডিউটি ভাগ হয়ে গেছে। আমি পেয়েছি সবজি কাটার দায়িত্ব। এক এক করে তাই সবজিগুলো কেটে ধুয়ে রাখছি, আর ওইদিকে আমাদের সৌরভ বাবুর দায়িত্বটা দেখাই চলুন। শ্বশুর বাড়িতেও একই দায়িত্ব? হ্যাঁ, কি ভালো করে প্রবাদ বাক্যটা বলো। ও তাই, ভাঙো। সকাল সকাল সৌরভ আর জামাইবাবুর দুজনের দায়িত্ব পড়েছিল মাটন কিনে আনার। সৌরভ মাটনটা কিন্তু বেশ ভালোই বোঝে, তাই ওকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। ওইদিকে সকালে জল খাবারের দায়িত্ব কিন্তু মা আর দিদি মিলে নিয়েছে। এখানে হয়েছে কাবুল ছোলার ঘুগনি, আর এদিকে দিদি লুচি বেলছে, মা এখানে ফল কাটছে। ফোঁটাটা সকাল সকালই হয়ে যাবে আমাদের প্রায় বছরই একদম সকালবেলায় ফোঁটাটা হয়। ওইদিকে সুজি আর সিমুই করে কিন্তু ফ্রিজে রাখা আছে। এখন লুচিটা ভেজে নিলেই তাহলে সকালে জল খাওয়ারের আয়োজনটা হয়ে যাবে। আমাদের সকালে জল খাওয়ারের সময় কিন্তু জামাই ষষ্ঠীর ফোঁটাটা হয়ে থাকে, তাই একটু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতে হচ্ছে, কারণ দুপুরেও আবার অনেক আয়োজন আছে। তাই সকালের পর্বটা শেষ হলে তারপরে গিয়ে দুপুরের কাজ শুরু হবে, মানে ফোঁটাটা কমপ্লিট করার পর আবার দুপুরে রান্না বান্না শুরু হবে। তাহলে চলুন জামাই ষষ্ঠীর ফোঁটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। একদিকে ভাইরা ভাইয়ের ফোঁটা হচ্ছে, আরেকদিকে একজন অস্থির হয়ে যাচ্ছে নিজের ফোঁটার জন্য। এক বিন্দু স্থির হয়ে বসতে পারছে না, এদিক ওদিক করে যাচ্ছে। এটা যে ওনার 4 নম্বর জামাই ষষ্ঠী কেউ বলবে? একেবারে নতুন জামাইয়ের মতো সেজে গুজে বসে গেছে শাশুড়ির হাতে ফোঁটা নেওয়ার জন্য, আর অস্থির হয়ে যাচ্ছে তাকে কখন ফোঁটাটা শেষ করবে। সব আশীর্বাদ শুধু জামাই আর নাতির জন্য, মেয়েগুলো বাদ। যাক, মায়ের শেষ অবধি মনে পড়েছে মায়ের মেয়েও রয়েছে, আমাদেরকে মা আশীর্বাদ করছে। আমি কত ভদ্রমে দেখেছেন, একদম মাথা পেতে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। এইবার প্রণাম করার পালা। বাবা একটা দারুণ জিনিস সাজেশন দিয়েছে, আমি তো শুধু প্রণামটা শুরু করেছিলাম, বাবা বলেছে সবাই একসাথে কর, এতগুলো ছেলে মেয়ে তোর মায়ের, তুই সবাই মিলে একসাথে পায়ে পড়েছে দেখি, সেটাই সব থেকে ভালো হবে, তোর মায়েরও সুবিধা হবে আর তোদেরও সুবিধা হবে। ওদিকে বাবা কিন্তু বসে বসে ফাঁকি বাজিয়ে দিচ্ছে। আমরা যে জামাগুলো নিয়েছিলাম একটাও গায়ে দেয়নি, খালি গায়ে বসে বসে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে। এই নিয়ে সবাই মিলে মোটামুটি একটু রাগারাগিও হয়েছে, বাবা বসে বসে বেশ বিন্দাস হাসছে। এই সময় তো প্রচুর গরম পড়েছে, কারোরই আসলে ইচ্ছে করে না সেভাবে সাজগোজ করতে, আমাদের দেখেই তো বুঝতে পারছেন। একটুখানি জাস্ট সেজেছি, এই যে এত সুন্দর এনভায়রনমেন্টটা আছে সেখানে ফটোটা তোলার জন্য, না হলে সাজাগোজার কোনো মালাই ছিল না। এই যে আমার বাবা এই বাড়ির সামনেটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যদি এখন বর্ষাকাল বলে একটু আগাছা ভরে গেছে, না হলে অন্য সময় দেখতেন কি সুন্দর থাকে চারিদিকটা। বিশেষ করে এই তুলসী মঞ্চের এই জায়গাটা, এখানে আমরা নিজেদের কিছু সুন্দর সুন্দর ফটোশুট করে নিয়েছি। এইবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্নায়ও কোনো ফাঁকিবাজি নেই, দুপুরে রান্নার শুরুটা কিন্তু বাবা করছে। বাবা বসে বসে তো রেস্ট নিচ্ছিল, তাই বাবারই দায়িত্ব পড়েছে উনুন জ্বালিয়ে রান্না বসানোর। বাবা এদিকে মাটনটা বসাচ্ছে, আমি ওই দিকের উনুনটা জ্বালিয়ে নেব। ভাত হবে, ভাজাভাজি হবে, অনেক রান্না বান্না হবে আজকে। পরপর দেখতে থাকুন, বুঝতে পারবেন আজকে অনেক রান্না। কড়াইতে কিন্তু বাবা সর্ষের তেল দিয়ে দিয়েছে, এবার দিল চিনি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে অল্প অল্প করে পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে থাকবে। প্রথমেই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পরে সবটা দিল কেন বলুন তো? যেহেতু উনুনে রান্না,
তাপটা বেশি, যদি চিনিটা পুড়ে যায় তরকারি পুরো তেতো হয়ে যাবে। তাই চিনিটা ফোটার সাথে সাথেই পেঁয়াজের সাথে ওকে নেড়ে নিতে হবে, তাহলে পেঁয়াজের গায়ে যখন চিনিটা লেগে যাবে ও আর পুড়বে না, পেঁয়াজের রং ধরতেও হেল্প করবে। এই চিনিটার জন্যই যে রেডনেসটা বেরোচ্ছে পেঁয়াজের, এটা চিনিটার কারণেই হচ্ছে। আমরা তো এখন মাংস মানেই ভরে ভরে টমেটো দিই, তবে আমি আমার বাবা আর মাকে দেখেছি শুধুমাত্র 2 ফালি টমেটোই ব্যবহার করে। বাবা বলে বেশি টমেটো দিলে মাংসের যে অরিজিনাল স্বাদ নাকি নষ্ট হয়, একটু টক ভাব লাগে, ওইটা বাবারা একদমই পছন্দ করে না। আপনাদের তো আমার বাবার রান্না অনেকবারই দেখিয়েছি, আমার মা জানেন আমার বাবার থেকে রান্না শিখেছিল, তবে আমার মা কিন্তু খুব ভালো রান্না করে। আর আমি টুকটাক যা রান্না শিখেছি আমার মায়ের থেকে, আর বাবা রান্না করলে মাঝে মধ্যে দেখে নিই। এই যে দেখলেন আমাদের বাড়ির, এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের দৃশ্য। বাবা একদিকে রান্না করতে বসে, মা একদিকে রান্না করতে বসে, দুজনে একসাথেই সমান তালে রান্না করে। কিন্তু রিকোয়েস্টটা কিন্তু ছেলে মেয়েদেরই করতে হয়, বাবা না হলে সচরাচর রান্নাঘরে ঢোকে না। কিছু বললে কি বলবে জানেন, তোর মাকে তো শিখিয়ে দিয়েছি, আমি আবার রান্না করব কেন? আর তাছাড়া বাবারও সেভাবে সময় হয়ে ওঠে না, নিজের স্কুল, তারপরে এই যে দেখলেন এত গাছপালা চারিদিকে লাগানো, বাবার এটা নেশার মতো জিনিস চাষ করা। বিকেলে আপনাদের ঘুরতে নিয়ে যাব বাবার বাগানগুলো, তখন দেখবেন বাবা কত বড় চাষি। আমাদের গাড়িতে কিন্তু মোটামুটি সব রকম ফসলের চাষ হয়, আর ম্যাক্সিমামটা বাবার মা মিলেই দেখাশোনা করে, ভারী কাজগুলো বাইরের লোক দিয়ে হেল্প নেয়। এদিকে আমি কথা বলতে বলতে ওদিকে বাবার কিন্তু মাংসে জল দেওয়া হয়ে গেছে, এবার একটু মিট মশলা দিচ্ছে, মিট মশলাটা দিয়ে এখন ফুটতে দেবে। এবার মাটির উনুনে 1 ঘন্টা ধরে মাটনটা কিন্তু ফুটবে, যতক্ষণ না নরম হবে, এটাই তো আসল স্বাদ বের করবে মাটনের। মাটির উনুনে রান্নার যে স্বাদ হয় না, দারুণ। এদিকে বেলা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, এখনো ইলিশ মাছ রান্না হবে, ডাল হবে, চিংড়ি মাছ রান্না হবে, অনেক কাজ। ওই জন্য দিদি বললো আমি ভিতরে গ্যাসে কিছুটা রান্না করে ফেলি, না হলে মা সবটা করে উঠতে অনেক সময় যাবে। মা ওই দিকের উনুনটাতে 5 রকমের ভাজা করছে, চাটনি করছে, ভাত করছে। ভাজা ভুজিতে একটু সময় তো বেশি খায়, ওই জন্য মা ওই দিকটা দেখতে দেখতে ততক্ষণে ভিতরে রান্নাগুলো হয়ে যাবে। এদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে বাবা নামিয়ে দিল। দেখুন কি দারুণ রং এসছে। দেখুন দিদি অর্ধেক ডিউটি পালন করে আমার ঘাড়ে ফেলে দিয়েছে, বলছে ইলিশ মাছটা তুই রান্না কর। কি আর করার, আমিই রান্না করি ইলিশ মাছটা। সর্ষে ইলিশই হবে আজকে, যেহেতু স্পেশাল দিন, স্পেশাল দিনে ইলিশের স্পেশাল রান্না মানে সর্ষে ইলিশ অথবা ইলিশ পাতুরি, না হলে ইলিশ ভাপা। ইচ্ছে ছিল ইলিশ পাতুরি করার, কিন্তু ইলিশের সাইজটা একটু ছোট, এগুলোতে পাতুরি ঠিক জমবে না, এই জন্য সর্ষে ইলিশটাই বানিয়ে নিলাম। এদিকে মায়ের সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সব রান্নাগুলোও হয়ে গেছে। এক এক করে সমস্তটা গুছিয়ে রেডি করে নেব, তারপরে গিয়ে স্নান টান সেরে দুপুরে সবাই মিলে খেতে বসবো। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, জামাইদের থালাটা আগে গুছিয়ে দেওয়া হলো, ওরা খেতে শুরু করুক, আমরা একটু অপেক্ষা করছি মামা আসার জন্য। মামা এলে আমরা তখন খেতে বসবো। কিন্তু এই দুজনে কীর্তি দেখুন কোন দিক দিয়ে খাওয়া শুরু করবে সেটা দুজনের কেউই বুঝে উঠতে পারছে না। আসলে সকালের টিফিনও জোরদার হয়েছে, পেটটা এখনো ভারী আছে, তাই এত রান্না দিয়ে কোন দিক দিয়ে শুরু করবে দুজনে কেউ বুঝে উঠতে পারছে না। সকাল থেকে তো অনেক খাওয়া দাওয়া হলো, এবার চলুন বাবার বাগানের দিক থেকে আপনাদের ঘুরিয়ে আনি। দেখুন এই পরিবেশটা কেমন লাগে আপনাদের। এঁচড় গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, পরের বছর মনে হয় ফল হবে গো এঁচড়টা। আমি কিন্তু বাড়ি এলে এই ভাষাতে কথা বলতেই পছন্দ করি, কারণ এটা আমার মাতৃভাষা, মায়ের সাথে, তাই আমি এই ভাষাতেই কথা বলছি। যদি কোনো শব্দের মানে বুঝতে না পারেন কমেন্ট করবেন অবশ্যই, আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। বাবা এখানে বিষ মারেট। দুটো শশার বাগান দেখালাম, এই একটা আর আগে একটা দেখিয়েছিলাম। এইটার গাছগুলো এখনো ছোট ছোট আছে। হে করতে কোথায় এসছা? হে করতে কি করছিস? মারবো এক গাড্ডে, বুঝতে পারবি। মা কি তুলছে দেখি, দেখা। শশা বাগানের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একটাও শশা আমি তুলিনি। মা তুলেছি না দেখি। মা শশা তুলছ কই দেখি, হাতে উচ্ছা শশা না।
শসা বড় শসা কই? কোথায় কোথায়? আমি তো খুঁজে পাইনি। ও এই যে একটা বড়, কোথায়? এখানে একটা হয়েছে, এগুলো কালকে হয়ে যাবে। হ্যাঁ, এই কোথায় গেলে তুমি? কোন রকম বলেছে কই সৌরভ কোথায়? কারণে সে পালালো। জামরুল, হেভি জামরুল গুলো। নিচে কত পড়ছে গো মা, এত হয়েছে খাওয়ার লোক নাই। কি বড় বড় হয়েছে দেখো। এখানে একটা বড় জামরুলের গাছ আছে, এটা সাদা জামরুল হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এটা এত মিষ্টি তাই হচ্ছে আমরা খেতে পাই না, পোকারা খায়। এত তীব্র মিষ্টি বলে সমস্ত পোকা তার জামরুলের ভিতরে ঢুকে যায়, দিয়ে ভিতরটা এমনভাবে নষ্ট করে দেয়, আমরা আর খেতে পারি না। যাই, এদিক ওদিক অনেক ঘুরলাম, এবার বাড়ির দিকে যাই। ও মা, মা এবার চা করো। জামাইরা আসছে, তোমরা খেয়ে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করে না তোমাদের? সারা বিকেল তো মায়ের সাথে বাগানের দিকটাই কাটালাম, এখন সবার ইচ্ছে হয়েছে নদীর দিকে যাবে। অ্যাকচুয়ালি জামাইবাবুর একটা কাজ আছে, তাই জামাইবাবুকে চলে যেতে হবে। ওই জন্য জামাইবাবু তো খেয়া পেরিয়ে ও পারে যাবে, এই জন্য আমরাও যাচ্ছি, জামাইবাবুকেও ছাড়বো আর আমরাও একটু ঘুরে আসবো। হ্যাঁ, কে বারণ করছে? টকটক মশলা মুড়ি। এই তোমার শালি কি খাবে বলছে, দেখো তো কি খাবো নিজে। হ্যাঁ, তার মশলা মুড়ি দেখেও লোভ লাগছে। এ বেলুন নেবে নাকি বলছিলে ফুচকার জন্য? যাওয়ার পথে এখানে একটা পার্ক হয়েছে, আর আজকে জামাই ষষ্ঠী বলে মেয়ে জামাইদের এখানে প্রচুর ভিড়, আর এই জন্য প্রচুর দোকানও বসছে। আমরাও একটু দাঁড়িয়ে গেলাম, আমি আর দিদি একটু আইসক্রিম খেলাম। দিদি যেসব খাবারের কথা বলছিল, দুপুরে এত খাওয়া দাওয়ার পর ওইগুলো খেলে আর হজম হবে না। খেলো, ব্যাটের বদলে ব্যাটের বাপ খেলো। এইখানে এত সুন্দর বাতাস না, ওটাকে নিয়েছি বাংলাদেশের জাহাজ। এই ডবল খেয়া দিয়েছে দিদি আজকের। এই দেখ, ওখানে একটা খেয়া, এখানে একটা খেয়া। বাহ বাহ বাহ। সন্ধ্যের মুখে খেয়াঘাটের কাছে এসে কিন্তু খুব ভালো লাগছে, এত সুন্দর বাতাস দিচ্ছে তো মনে হচ্ছে এখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আর আজকের ফেরি পারাপার এত লোকে করছে, একটা খেয়া আসছে এপারে, সাথে সাথে ভর্তি হয়ে কিন্তু ওই পারে চলে যাচ্ছে। ওই খেয়াটাতে কিন্তু জামাইবাবু ওই পারে যাচ্ছে। দুটো নৌকো দিয়েছে তো, কে দিয়েছে? ওই দেখো ওই পাশ থেকে একটা আসছে আর এই পাশ খেয়াল আছে, ওদের টেন্ডার নেওয়া থাকে। নিয়েছি তো। ধীরে ধীরে সন্ধে হয়ে যাচ্ছে, ওদিকে চাঁদ মামাও উঁকি দিতে শুরু করেছে। ওয়েদারটা ঠিক অন্যরকম পাল্টে যাচ্ছে। আমি আর দিদি চুপি চুপি প্ল্যান করে নিয়েছি, এখন 2 ঘন্টা এখানে বসবো। সৌরভকে এখনো বলিনি, বললেই চিৎকার করবে। একটু চুপচাপ বসে থাকি, সন্ধেটা হোক, তারপর আস্তে আস্তে বাড়ি যাব। তাহলে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। আর আপনারা ভালো থাকুন। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তাহলে আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।